আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যেসব অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার মামলা। তানজানিয়ার নির্বাচন নিয়ে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে চীনের কঠোর হুঁশিয়ারি। কঠোর হবার ইঙ্গিত খামেনির, ট্রাম্প বলছেন পরিস্থিতি বিপজ্জনক। অবশেষে গাজায় যুদ্ধবন্ধে রাজি নেতানিয়াহু। গাজায় ত্রাণ নিতে আসা মানুষদের অমানবিকভাবে হত্যায় ইসরায়েলের প্রতি নিন্দা ২৮ দেশের। অবশেষে গাজায় যুদ্ধবন্ধে রাজি নেতানিয়াহু। আলহামদুলিল্লাহ। যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। গাজায় মানবিক সহায়তার অপেক্ষায় থাকা সাধারণ মানুষের ওপর যে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে এবং ইতিমধ্যে অন্তত ২৮টি দেশ এই অমানবিক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে চলমান এই সংকটে সাধারণ মানুষ যখন খাদ্যের জন্য হাহাকার করছে, ঠিক সেই মুহূর্তে ত্রাণের ট্রাকের আশেপাশে জড়ো হওয়া ক্ষুধার্ত মানুষের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে সাফ জানিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের প্রভাবশালী দেশগুলো। এই ২৮টি দেশের প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে বলেছেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধ চলাকালীন বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কাছে খাবার ও ওষুধ পৌঁছাতে দেওয়া সংশ্লিষ্ট পক্ষের দায়িত্ব। কিন্তু এখানে সেই নিয়মের চরম লঙ্ঘন দেখা গেছে। অনেক দেশই একে গণহত্যা বা মানবিকতার অপমান হিসেবে বর্ণনা করেছে এবং তারা দাবি তুলেছে যে অবিলম্বে এই ঘটনার একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ আন্তর্জাতিক তদন্ত হওয়া প্রয়োজন। সংঘাতের এই আবহে সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য থাকছে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। ফ্রান্স, জার্মানি এবং স্পেনের মতো দেশগুলোও এই নিন্দায় যোগ দিয়ে বলেছে যে গাজায় মানবিক বিপর্যয় এখন চরমে পৌঁছেছে এবং ত্রাণের লাইনে দাঁড়িয়ে মানুষের মৃত্যু হওয়াটা সভ্য সমাজের জন্য লজ্জাজনক। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই নিন্দা কেবল কি কাগজের বিবৃতিতে সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তবে এর কোনো প্রভাব পড়বে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে এবং অনেক দেশই এখন ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ বাড়াতে শুরু করেছে, যাতে তারা যুদ্ধের ময়দানে অন্তত সাধারণ মানুষের জীবন রক্ষায় আরও সংবেদনশীল হয়। মূলত এই ২৮টি দেশের নিন্দা কেবল একটি রাজনৈতিক অবস্থান নয়, বরং এটি বিশ্ব বিবেকের এক সম্মিলিত চিৎকার, যা বারবার মনে করিয়ে দিচ্ছে যে যুদ্ধেরও একটি নির্দিষ্ট নীতিমালা থাকা উচিত এবং ক্ষুধার্ত মানুষকে টার্গেট করা কোনোভাবেই বীরত্বের কাজ হতে পারে না। এই পরিস্থিতির উন্নতি না হলে ত্রাণ কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, যার ফলে লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আপনাদের যদি এই বিশ্লেষণটি তথ্যবহুল মনে হয় তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন। গাজায় দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে একটি বড় খবর সামনে আসছে, যা হয়তো এই অঞ্চলের অস্থিরতা কিছুটা হলেও কমাতে পারে। আর তা হল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধে বা সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করছে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপের মুখে থাকা নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে ছিলেন, কিন্তু সম্প্রতি পরিস্থিতির ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ইসরায়েলের ভেতরে জিম্মিদের পরিবারের তীব্র আন্দোলন এবং রাজপথে হাজার হাজার মানুষের বিক্ষোভ সরকারকে এক প্রকার কুণ্ঠাসা করে ফেলেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও জো বাইডেন প্রশাসন যুদ্ধ বন্ধের জন্য এবং একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর জন্য ক্রমাগত চাপ দিয়ে আসছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নেতানিয়াহু হয়তো বুঝতে পেরেছেন যে কেবল সামরিক শক্তি দিয়ে এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয় এবং এতে ইসরায়েলের অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষতি বেড়েই চলেছে। এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। তবে প্রশ্ন থেকে যায় যে এই বিরতি কি স্থায়ী হবে, নাকি এটি কেবল সময়ের দাবি মেটানোর একটি কৌশল মাত্র? কারণ এর আগেও অনেকবার আলোচনার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। তবে এবারের পরিস্থিতি একটু আলাদা, কারণ কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছেন এবং উভয় পক্ষকেই একটি কমন প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছেন।
আপনারা কি মনে করেন এই যুদ্ধবন্ধের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবে? আপনাদের মূল্যবান চিন্তা আমাদের সাথে শেয়ার করুন। এই চুক্তির ফলে গাজার সাধারণ মানুষ যারা ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে তারা কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। তবে মনে রাখতে হবে যে রাজনৈতিক স্বার্থ আর যুদ্ধের ময়দানের বাস্তবতা সবসময় এক হয় না। নেতানিয়াহুর এই সিদ্ধান্ত তার নিজের রাজনৈতিক কেরিয়ারের জন্য একটি বড় পরীক্ষা, কারণ তার মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যরা হয়তো এই সিদ্ধান্ত সহজে মেনে নেবে না। তাই আগামী কয়েকদিন এই অঞ্চলের রাজনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল হতে যাচ্ছে। আমাদের চ্যানেলে নিয়মিত নজর রাখুন, কারণ আমরা প্রতি মুহূর্তের ব্রেকিং আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাম্প্রতিক মন্তব্য এবং তার পাল্টা জবাবে ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা পুরো বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা জড়িয়ে দিয়েছে, যেখানে খামেনি সরাসরি কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন এবং ট্রাম্প এই পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যায়িত করেছেন। আপনারা দেখছেন যে মধ্যপ্রাচ্যে এই দুই শক্তিশালী মেরুর মধ্যে বাকযুদ্ধ এখন আর কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত দিচ্ছে যা পুরো বিশ্বের অর্থনীতি এবং নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। খামেনি তার ভাষণে স্পষ্টভাবে বলেছেন যে তাদের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে তারা চুপ করে থাকবে না এবং প্রয়োজনে তারা এমন কঠোর পদক্ষেপ নেবে যা প্রতিপক্ষ কল্পনাও করতে পারবে না। অন্যদিকে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি বর্তমানে আবারও নির্বাচনী দৌড়ে রয়েছেন, তিনি তার নিজস্ব স্টাইলে বলেছেন যে বর্তমান প্রশাসনের দুর্বলতার কারণেই ইরান আজ এত সাহসী হয়ে উঠেছে এবং যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ট্রাম্পের মতে বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এবং মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা তার একটি বড় কারণ হতে পারে। এই দুই নেতার বিপরীতমুখী অবস্থান বিশ্ববাজারে তেলের দাম থেকে শুরু করে শেয়ার বাজার পর্যন্ত সবকিছুর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সাধারণ মানুষ হিসাবে আমরা কেবল এটুকুই আশা করতে পারি যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে, কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। খামেনির কঠোর অবস্থানের পেছনে রয়েছে ইরানের দীর্ঘদিনের প্রতিরোধ নীতি, আর ট্রাম্পের মন্তব্যের পেছনে রয়েছে তার আমেরিকা ফার্স্ট পলিসি। এই দুই চরমপন্থার মাঝে পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা যেন ব্যাহত না হয়, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি ফলো করেন তারা কি মনে করেন ট্রাম্পের এই আশঙ্কা সত্যিই কি কোনো বড় যুদ্ধের পূর্বাভাস? আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান এবং আমাদের এই নিউজ বিশ্লেষণটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আমরা সবসময় চেষ্টা করি নিরপেক্ষভাবে আপনাদের সামনে সব তথ্য তুলে ধরতে, যাতে আপনারা সঠিক পরিস্থিতি বুঝতে পারেন। বর্তমান এই উত্তেজনাকর পরিস্থিতিতে যে কোনো সময় বড় কোনো ঘোষণা আসতে পারে, তাই আপডেট থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আফ্রিকার দেশ তানজানিয়ার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন মোড় দেখা দিয়েছে, যেখানে চীন অত্যন্ত কঠোর ভাষায় বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে এবং তারা সাফ জানিয়ে দিয়েছে যে তানজানিয়ার অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ তারা বরদাস্ত করবে না। আপনারা জানেন যে আফ্রিকার দেশগুলোতে পশ্চিমা দেশগুলোর প্রভাব এবং নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ সবসময়ই একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়, কিন্তু এবার চীন সরাসরি তানজানিয়ার পাশে দাঁড়িয়ে একটি শক্ত বার্তা দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রতিটি দেশের অধিকার আছে তাদের নিজস্ব পদ্ধতিতে গণতন্ত্র চর্চা করার এবং কোনো বিদেশি শক্তির উচিত নয় সেখানে নিজেদের এজেন্ডা চাপিয়ে দেয়া। বিশ্লেষকরা মনে করছেন তানজানিয়ার সাথে চীনের যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও অবকাঠামোগত সম্পর্ক রয়েছে তা রক্ষা করতেই বেইজিং এমন অবস্থান নিয়েছে। তানজানিয়া বর্তমানে আফ্রিকার অন্যতম উদীয়মান অর্থনীতির দেশ এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তাই সেখানে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে চীনের বিনিয়োগ ঝুঁকিতে পড়তে পারে। তবে চীনের এই মন্তব্যকে অনেক পশ্চিমা দেশ আবার নেতিবাচকভাবে দেখছে এবং তারা মনে করছে এটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে। তানজানিয়ার সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন বিদেশি সাহায্য ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আবার অনেকে চীনের এই সার্বভৌমত্ব রক্ষার ডাককে স্বাগত জানাচ্ছেন। এই ভূরাজনৈতিক লড়াইয়ের মাঝে তানজানিয়ার নির্বাচন এখন কেবল একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি পূর্ব ও পশ্চিমের প্রভাব বিস্তারের একটি ময়দান হয়ে উঠেছে। আপনারা আমাদের এই প্রতিবেদন সম্পর্কে কি ভাবছেন? তানজানিয়ার নির্বাচনে কি আসলেই বিদেশি হস্তক্ষেপ কাম্য? আপনার মতামত আমাদের জানান। আমরা নিয়মিতভাবে এই ধরনের আন্তর্জাতিক ইস্যুগুলো আপনাদের সামনে সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের অংশ হয়ে যান। আপনাদের সহযোগিতা আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায়।
ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে বা আইসিজেতে দক্ষিণ আফ্রিকার করা মামলাটি বর্তমানে বিশ্বজুড়ে আইনি এবং রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং এই মামলার অভিযোগগুলো অত্যন্ত গুরুতর, যা আন্তর্জাতিক আইনের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা তাদের ৮৪ পৃষ্ঠার বিস্তারিত অভিযোগে দাবি করেছে যে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী যা করছে তা ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন বা গণহত্যা প্রতিরোধ সনদের সরাসরি লঙ্ঘন। আপনারা জানলে অবাক হবেন যে দক্ষিণ আফ্রিকা এই মামলায় কেবল সাম্প্রতিক হামলার কথা বলেনি, বরং গত কয়েক দশকের দখলদারিত্ব এবং বর্ণবাদী আচরণের প্রেক্ষাপটকেও তুলে ধরেছে। তাদের প্রধান অভিযোগগুলোর মধ্যে রয়েছে নির্বিচারে বেসামরিক নাগরিক হত্যা, জনবসতি ও হাসপাতাল ধ্বংস করা এবং পরিকল্পিতভাবে খাদ্য ও পানির সরবরাহ বন্ধ করে দিয়ে একটি জনগোষ্ঠীকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া। দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা আদালতে বিভিন্ন ভিডিও প্রমাণ এবং স্যাটেলাইট ইমেজ উপস্থাপন করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে নিরাপদ ঘোষণা করা এলাকাগুলোতেও হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরায়েল এই অভিযোগগুলোকে ভিত্তিহীন এবং অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে এবং তারা দাবি করেছে যে তারা কেবল আত্মরক্ষার জন্য কাজ করছে। তবে আন্তর্জাতিক আদালতের বিচারকরা প্রাথমিকভাবে দক্ষিণ আফ্রিকার যুক্তিতে কিছু সত্যতা খুঁজে পেয়েছেন এবং তারা ইসরায়েলকে গণহত্যা রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন। এই মামলাটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি প্রমাণ করে যে এখন আর কোনো দেশই আইনের ঊর্ধ্বে নয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় চাইলে শক্তিশালী রাষ্ট্রগুলোকেও জবাবদিহিতার আওতায় আনতে পারে। এই আইনি লড়াইয়ের ফলাফল যাই হোক না কেন, এটি বিশ্ব রাজনীতিতে একটি স্থায়ী ক্ষত তৈরি করেছে এবং ইসরায়েলের ইমেজকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে। আপনারা কি মনে করেন, দক্ষিণ আফ্রিকা এই মামলায় জয়ী হবে, নাকি এটি কেবল একটি প্রতীকী লড়াই হয়ে থাকবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টে লিখুন। আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আপনারা যদি নতুন কিছু জানতে পারেন, তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।